অংশটুকু পড়তে হবে। তবে গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন এবং 71 সালের মার্চ ডিসেম্বরের ঘটনা এবং হলো জুলাইয়ের ঘটনা, সেক্টর, এগুলো ঘটনা হলো গুরুত্বপূর্ণ বেশি বর্তমান প্রেক্ষাপটে। 1954 থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কাকমারি সম্মেলনটা বেশি গুরুত্বপূর্ণ। যাক, আমরা দেখি 1954 থেকে যাই। পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন, পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন, এটা 1954-এ হয়। এবং আমরা যে কাজটা ভুল করি সেটা হলো এটাকে আমরা যুক্তফ্রন্ট নির্বাচন বলি। এটাকে মনে করি যুক্তফ্রন্ট নির্বাচন, আসলে এটা প্রথম প্রাদেশিক নির্বাচন। এই পাকিস্তান আমলে যদি বলা হয় প্রথম সাধারণ নির্বাচন কবে হয়, সাধারণ নির্বাচন হয়েছিল 1971 সাল, 70 সালে। 1970 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়। এই পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনে যারা অংশগ্রহণ করেন, একটা ছিল ক্ষমতাসীন জোট, ক্ষমতাসীন দল, তার নাম ছিল মুসলিম লীগ। আরেকটা ক্ষমতাসীনের মানে বাইরে যে বিরোধী জোট ছিল, এই বিরোধী জোটের নাম, সেটার নাম ছিল যুক্তফ্রন্ট। বিরোধী জোটের নাম ছিল যুক্তফ্রন্ট, যেটাকে ইংলিশে বলা হয় জয়েন্ট ফ্রন্ট। জয়েন্ট ফ্রন্ট, এই যুক্তফ্রন্ট, এটা যদি বলি গঠন, এটা গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। 1953 সালে 4 ডিসেম্বর গঠিত হয় যুক্তফ্রন্ট, এবং এটা গঠিত হয় ময়মনসিংহে। এবং এর দল থেকে চারটি দল থাকে। তার মধ্যে 1 নম্বরে যে দলটা ছিল তার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এবং যার প্রধান ছিল ভাসানী, উনি ছিল সভাপতি আওয়ামী মুসলিম লীগের। একটা দল ছিল কৃষক শ্রমিক পার্টি, অনেকে এটা ভুল করে কৃষক প্রজা পার্টি বলে, আসলে প্রজা পার্টি না, কৃষক প্রজা পার্টি ছিল 1936 সালে। এটা কৃষক শ্রমিক পার্টি, যার প্রধান ছিল ফজলুল হক, শেরেবাংলা একে ফজলুল হক। 3 নম্বর একটা দল ছিল, সেটা ছিল নিজামী ইসলামী। আরেকটা দল ছিল বামপন্থী গণতন্ত্রী পার্টি, নিজামী ইসলামী মনে করেন হচ্ছে জামাত ইসলাম ভিন্ন ছিল। বামপন্থী গণতন্ত্রী পার্টি, এবং এর প্রধান ছিল হাজী দানেশ, তিনি প্রধান ছিলেন। তো এখানে মতান্তরে বলা হয় যে 5টি দল, যেমন মোহাম্মদ গোলাম হাশিমের খেলাফত রিকানেক্ট দেখায় কেন, কি একটা ধ্বংস শুরু হয়েছে আল্লাহ জানে। এখানে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী মুসলিম লীগ, আর নেতা নির্বাচিত হয় ফজলুল হক নেতা নির্বাচিত হন। তিনি একটু মানে সিনিয়র ছিলেন, বিশেষ করে বঙ্গবন্ধু হামিদ খান ভাসানীর চেয়ে একটু তিনি সিনিয়র ছিলেন, সেজন্য তিনি বেসিক্যালি এখানে নেতা নির্বাচিত হন। আর যেহেতু নেতৃত্ব দিয়েছে আওয়ামী মুসলিম লীগ, তাই যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। যদি এটা পরীক্ষা আসবে না, খুব সম্ভবত 35 বা 36তম বিসিএস এর প্রশ্নটা আসছিল, বা 37তম বিসিএস, যে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। আর মুসলিম লীগের প্রতীক ছিল হলো হারিকেন। খাজা নাজিমউদ্দিন এখানে নেতৃত্ব দেয় এই নির্বাচনে, মুসলিম লীগের পক্ষে। এখানে যে বিষয়টা ছিল, সেটা হলো যে বিষয়টা ছিল
সেখানে মোট আসন ছিল যে আসন ছিল 237, আর সংরক্ষিত ছিল 72, ইকুয়াল টু 309টি আসন ছিল, মোট 309টি আসন। এখানে ফজলুল হক যে কাজটা করেন, তিনি 21 দফা ঘোষণা করেন। ফজলুল হক 21 দফা ঘোষণা করেন, এবং তার যে 21 দফা ছিল, 21 দফার 21 দফার প্রথম দফা ছিল 21 দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা। এবং এই দফাগুলোর 21 দফার যে দফা ছিল, তার মধ্যে পূর্ব বাংলাকে যে পূর্ণ স্বায়ত্ত শাসন, এটা ছিল 19 নং দফা। 19 নং দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন, পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন। ব্যাপারটা হলো যে 21 দফা ঘোষণা করছেন ফজলুল হক। 21 দফা ঘোষণা করেন তিনি, এই যে 4 ডিসেম্বর গঠিত হয় তার পরের দিন, এটা ছিল 5 ডিসেম্বর 1953। এখানে উনি খুব চালাক ছিলেন ফজলুল হক। ফজলুল হককে নিয়ে আমি লিখব এবং একটা পোস্ট দিব হয়তো আজকে বা কালকে ইনশাআল্লাহ। সেটা হলো যে শেরে বাংলাকে ফজলুল হকের সাথে আসিফ নজরুলের একটা রিলেট করব, এবং তার যে মানে ফজলুল হক যেভাবে সুইং করতেন, সেই সুইংটা আসিফ নজরুলও করতেন। রিলেট করে একটু লিখবো আমি, যে শিক্ষকতা নাকি রাজনীতি কোনটা বেশি মানে ভালো। আপনারা দেখবেন কয়েকদিন, মানে আজকে বা কালকে ইনশাল্লাহ। মানে গুছানো আছে, কিন্তু লিখতে সময় পাচ্ছি না। আর আমার মোবাইল থেকে যে 2টা মোবাইল, একটা মোবাইলগুলো পোস্ট দিলে পোস্ট হয় না, অনেকবার পোস্ট দিলে কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। আবার পোস্টগুলো হয়ে যায়, মানে আমি নিজে অনেক টিপা মানে করে ফেলছি। কিছু কিছু পোস্ট আছে যে হয়ে যায়, টাইম লাইনে কি জানি বলে, রিলস নাকি ওগুলো হয়ে যায়, মানে বুঝি না তো, এইগুলো একটু কম বুঝি, যার কারণে মানে সোশ্যাল এরিয়া একটু মানে আছে, পিছিয়ে আছে। তো যাও, ফজলুল হক তিনি খুব চালাক ছিলেন, এবং তিনি 21 সংখ্যাটা ব্যবহার করেছেন, কারণ তিনি জানতেন যে 21 ফেব্রুয়ারি এটা হলো আমাদের বাঙালি জাতির একটা মানে 21 মানে আমাদের চেতনা। 21 মানে না, আমরা যে একটা কথা শুনি না, 21 মানে মাকে মা বলে ডাকার অধিকার, 21 মানে প্রেরণা, 21 মানে আবেগ। এই 21-এর আবেগটা দিয়েছেন কিন্তু ফজলুল হক। বাংলার ইতিহাসে 21-কে তিনি এই আবেগটাকে প্রতিষ্ঠিত করছেন, এবং তিনি এখানে 21 দফার মধ্যে 5টি দফা ছিল তার ভাষা সংক্রান্ত দফা ছিল তার 5টি। খুব অ্যামেজিং দফা। তিনি যে কাজটা করছেন, তিনি একটা মানে অ্যামেজিং একটা দফা দিচ্ছেন, যে দফাটা সবাই মুগ্ধ হয়ে গেছে, এবং সেই দফাটা কিন্তু এখনো কাজে লাগছে। মানে আমরা একটা নাম শুনছিলাম, বর্ধমান হাউস। আপনি নাম শুনছেন? আমরা আপনাদেরকে বলছিলাম নাকি 5 থেকে 6 47 পড়তে গিয়ে, বর্ধমান হাউস এটা 1906 সালে প্রতিষ্ঠা। এটা 1906 থেকে 11 পর্যন্ত ছিল পূর্ব বাংলা গভর্নরের বাসভবন। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়, এরপর 47 পর্যন্ত এটা ছিল কবি সাহিত্যিকদের বসবাস। ছিল এই বর্ধমান হাউসে। এটি 1947 থেকে 54 বাংলা একাডেমির মূল ভবন। নেটে একটু ঝামেলা করতেছে কয়েকদিন ধরে, আপনারা একটু হেল্প করবেন। নেটে একটু ঝামেলা হচ্ছে।
যা হোক, বর্ধমান হাউসের কথা বলতেছিলাম। বর্ধমান হাউস বাম পাশে লেখা। বর্ধমান হাউস 1906 সালে প্রতিষ্ঠা ছিল। 1906 থেকে 11 পর্যন্ত এটা ছিল পূর্ব বাংলার গভর্নরের বাসভবন। যখন বঙ্গভঙ্গ হয় তারপরে 1911 থেকে 47 এটা ছিল কবি সাহিত্যিকদের বসবাস। 47 থেকে 54 পর্যন্ত এটা ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন। আর 47 থেকে 54 যখন বঙ্গভঙ্গ ছিল না আর কি, 1955 পর্যন্ত এটা ছিল বাংলা একাডেমির মূল ভবন। ফজলুল হকের এই 21 দফার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দফা ছিল যে বর্ধমান হাউসে যেখান থেকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি গুলি চালাবার নির্দেশ দেওয়া হয়েছে, আমি মুখ্যমন্ত্রী হলে আমি সেখানে বসবাস করব না। আমি মুখ্যমন্ত্রী হলে সেটাকে বানাবো বাংলা ভাষা গবেষণার জন্য বাংলা একাডেমি। বাংলা ভাষা গবেষণার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা প্রতিশ্রুতি দেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়ে এখানে ঠিকই বাংলা একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করেন। দেখা গেল এই আবেগময় 21 দফা ঘোষণা করেছিলেন 5 ডিসেম্বর 1953 সালে, এটা করেছিলেন ফজলুল হক। এই 21 দফার রচয়িতা ছিল আবুল মনসুর আহমদ। রচয়িতা আবুল মনসুর আহমেদ, যিনি ওই যে আমার দেখা রাজনীতির 50 বছর বইটা লিখছেন। আমার দেখা রাজনীতির 50 বছর, এই আবুল মনসুর আহমদের ছেলেই কিন্তু ডক্টর মাহফুজ আনাম, যিনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক, এবং মাহফুজ আনামের কন্যাই কিন্তু তাহমিমা আনাম, যিনি একজন সাহিত্যিক ঔপন্যাসিক। তো মাহফুজ আনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। এই মাহফুজ আনামের বাবা ছিলেন আবুল মনসুর আহমেদ এবং উনি একজন সাহিত্যিক এবং রাজনৈতিক বিশ্লেষক ছিলেন এবং ইনি ছিলেন এটার রচয়িতা, 21 দফার রচয়িতা। জনগণ কি করে? জনগণ ভোট দেয় এবং এই ভোটে 237টি আসনের মধ্যে এই যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে, আর এই 72টির মধ্যে এখান থেকে 13টি আসন লাভ করে। এই মোট 236টি আসন লাভ করে যুক্তফ্রন্ট। অপরদিকে মুসলিম লীগ মাত্র এই 237-এর মধ্যে মাত্র 9টি আসন লাভ করে এবং 209 ও হলো 9 আর ওখানে 223, এবং যে কারণে 309টি আসনের মধ্যে 236টি আসন লাভ করে যুক্তফ্রন্ট। এবং যুক্তফ্রন্ট হয়ে গেলে এই ফজলুল হক তিনি হন মুখ্যমন্ত্রী হয়ে যান এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভাষা সংক্রান্ত এই প্রস্তাবগুলো 21 দফা একটার পর একটা তিনি পাশ করতে থাকেন। বিনা ক্ষতিপূরণে জলিবেসেরি প্রথা উচ্ছেদ, সেই 50 সালের বিধিটাকে তিনি অনুমোদন দেন, রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি দেন, শহীদ মিনার নির্মাণের কথা বলেন, 21 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলেন, অবৈতনিক শিক্ষার কথা বলেন, পূর্ব বাংলা স্বায়ত্ত শাসনের কথা। ওই পর্যন্ত 19 দফা কি ওই পর্যন্ত যেতে পারে এমন একটা আশঙ্কা তৈরি হয় এই কেন্দ্র সরকারের, এবং এই কেন্দ্র সরকার মাত্র 56 দিনের মাথায় এই সরকার ভেঙে দেন এবং 92 খ বিধি জারি করেন। এই বিধি জারি করে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেন এবং এখানে এই যুক্তফ্রন্টের ফজলুল হকের যে মুখ্যমন্ত্রী হন তার সাথে 14 জন মন্ত্রী ছিলেন এবং এই 14 জন মন্ত্রী ছিলেন, যার মধ্যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, কিন্তু এটা আমার পরীক্ষা আসবে না। 14 জন মন্ত্রী ছিলেন, আর এই 14 জন মন্ত্রীর মধ্যে মানে ওই বঙ্গবন্ধুকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল এবং এই 92 খ বিধি জারি করে মাত্র 56 দিনের মাথায় এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয় এবং এই মন্ত্রিসভা যখন ভেঙে যায় তখন এই যুক্তফ্রন্ট আসলে ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপরে পাকিস্তানের মানে পরবর্তী ধাপে তারা চলে যায়। তার মানে আমি যদি বলি, এখানে আপনি সবই বুঝতে পারছেন, আমি যদি আপনাকে 5টা কোশ্চেন করি, 5টা কোশ্চেন উত্তর দিবেন। আপনাদের কাছে 1 নম্বর প্রশ্ন হলো যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী কতজন ছিলেন? মন্ত্রী ছিলেন কতজন? যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন কতজন? প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিবেন। আমি আলোচনা করছি, আপনি শুনছেন। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন, মন্ত্রী কতজন ছিলেন? প্রথমে ছিল কিন্তু 4 জন, মোট ছিল কতজন? 2 নম্বর প্রশ্ন,
মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক। 3 নম্বর প্রশ্ন, যুক্তফ্রন্ট কোথায় গঠিত হয়? যুক্তফ্রন্ট কোথায় গঠিত হয়? এই 3টি প্রশ্নের উত্তর দেন। যুক্তফ্রন্ট কোথায় গঠিত হয়, যুক্তফ্রন্টের মন্ত্রী কতজন ছিলেন, আর মুসলিম লীগের প্রতীক কি ছিল? মুসলিম লীগের প্রতীক কি ছিল? 1 2 3 দেখে প্রশ্ন উত্তর দেন, তাহলে বুঝতে পারবো। আর আরেকটা প্রশ্ন হলো যে ভাষার দাবিতে 21 দফার মধ্যে কতটি দফা ছিল? নির্বাচন হয়েছে 54 সালে, কিন্তু নির্বাচন হয়েছে 54 সালে, নির্বাচন হয় কিন্তু মার্চের 7 তারিখ থেকে শুরু হয়। আর এখানে ক্ষমতা গ্রহণ, যুক্তফ্রন্ট ক্ষমতা গ্রহণ করে 3 এপ্রিল, আর এটা ক্ষমতা সমাপ্তি হয় 30 মে, সমাপ্তি হয় 30 মে। এই মোট 56 দিনের মন্ত্রিসভা ছিল, যুক্তফ্রন্ট সরকার ছিল। তো বলতে হবে কতটি দফা ভাষা আন্দোলন কেন্দ্রিক ছিল, কতটি দফা ভাষা আন্দোলন কেন্দ্রিক ছিল? এত ঠান্ডা, এমনি আমার কখনো কাশি এতদিন হয় নাই, এইবার প্রথমবারের মতো কাশি থামতেইছি না। যুক্তফ্রন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আমরা পরবর্তী ধাপে চলে যাই। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, এইটা আলোচনা আছে। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, যেটা 1956 হয়, 23 মার্চ। এই শাসনতন্ত্র যে হয়, মনে রাখবেন এখানে যে তখন আইনমন্ত্রী ছিল, যিনি সংবিধানের রূপকার বলে, তিনি কিন্তু সোহরাওয়ার্দী, ছিলেন। উনি যখন আইনমন্ত্রী হন, এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পরে ভেঙে যাওয়ার পরে, তখন না, এটা এখন প্রাসঙ্গিক না, গল্পটা এখন আর বলা যাবে না, এটা এখন প্রাসঙ্গিক না, পরীক্ষা আসবে না। যাও, আইনমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। আর এই শাসনতন্ত্রের বৈশিষ্ট্য যদি বলেন, নাম্বার 1, পূর্ব পাকিস্তান নামকরণ হয়, পূর্ব পাকিস্তান নামকরণ। 2 নম্বর, পাকিস্তান হয় ইসলামী প্রজাতন্ত্র, পাকিস্তান হয় ইসলামী প্রজাতন্ত্র। 3 নম্বর, পূর্ব পাকিস্তান নামকরণ হয়, অর্থাৎ পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান, আগে ছিল পূর্ব বাংলা। 3 নম্বর, রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি পায়, রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, এবং সেটা 214 নং অনুচ্ছেদে, 14 নং অনুচ্ছেদে। এই 23 মার্চ এটা ছিল পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র দিবস, পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র দিবস। আর 71 সালের 23 মার্চ এদিনকেই এই পাকিস্তানের পতাকা উত্তোলন না করে বাংলাদেশের জনগণ ঘরে ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। 23 মার্চ ঘরে ঘরে, প্রথম পতাকা উত্তোলন বাংলাদেশের 2 মার্চ 1971, কিন্তু ঘরে ঘরে পতাকা উত্তোলন বললে 23 মার্চ 1971, ঘরে ঘরে বিডি পতাকা উত্তোলন 1971 সালের 23 মার্চ। মানে কেন? কারণ 71 সালে 23 মার্চ উই ওয়ার পাকিস্তান, এবং তখন এটা বলা হয়েছিল যে 23 মার্চ আমরা পাকিস্তানের পতাকা উত্তোলন না করে বাংলাদেশের পতাকা উত্তোলন করব, পাকিস্তানের পতাকা উত্তোলন না করে বাংলাদেশের পতাকা উত্তোলন করার মানে কালচার তৈরি হয়। অর্থাৎ এই 3টা জিনিস, এটা হলো পাকিস্তান শাসনতন্ত্রের মূল বক্তব্য।
এবারে হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা এবছর পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। দেখেন এবার পরীক্ষা আপনি দেখবেন জুলাই বিপ্লব যে কত প্রশ্ন হবে, আনবিলিভেবল। জুলাই বিপ্লবের অনেকের নামে পরীক্ষা আসবে। দেখেন এই নেতাদের তো অনেকের নাম পরীক্ষা আসবে, কিন্তু বুঝতে পারছেন? ফজলুল হক সম্পর্কে জানার জন্য একটা বই আছে, মোশাররফ হোসেন নামে একজন লিখছেন, শুধু ফজলুল হক নামে। বইটা আমার কাছে আছে, আমার ঢাকার টেবিলে আছে। আমার এখনকার টেবিলে থাকলে আমি ছবি তুলে দেখাতে পারি। ওনার বইটা ভালো। ওনার জীবনী, ফজলুল হকের জীবনী আপনি যত পড়বেন তত মুগ্ধ হবেন, ওনার জীবনী পড়লে মুগ্ধ হতেই হবে। অন্যরকম মানুষ ছিলেন। সোহরাওয়ার্দী বিচক্ষণ ছিলেন, কিন্তু সোহরাওয়ার্দী পাকিস্তান প্রীতি ছিল তার মধ্যে। সোহরাওয়ার্দী তিনি উর্দু প্রীতি ছিল, তার মধ্যে পাকিস্তান প্রীতি ছিল। কাকবাড়ি সম্মেলন 1957, এটা বেসিক্যালি হলো, এই কাকবাড়ি সম্মেলনটা, কাকবাড়ি জায়গাটা টাঙ্গাইলের সন্তোষে তৎকালীন সিরাজগঞ্জে। ছিল, আর বর্তমান বলে টাঙ্গাইলের সন্তোষে ছিল। কাকবাড়ি সম্মেলনটা হয় 1957 1957 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি। কাকবাড়ি সম্মেলনটার এটা বেসিক্যালি ছিল, এটা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। আওয়ামী লীগের কাউন্সিল আগে বিভিন্ন জায়গায় হতো, যেমন দ্বিতীয়টা হয়েছিল 1953 সালে ময়মনসিংহে, ঠিক এটাও তারই অন্তর্ভুক্ত। তার মানে এটির আয়োজক ছিল কিন্তু আওয়ামী লীগ, আর এর সভাপতি ছিল ভাসানী। তিনি এই পূর্ব বাংলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন। এই জন্য তিনি সভাপতি ছিলেন। আর চিফ গেস্ট ছিলেন হলো সোহরাওয়ার্দী। তিনি ছিলেন অল পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি। ছিলেন হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এখানে অনেক নেতৃবৃন্দ ইনভাইটেড ছিল, এবং এর উদ্দেশ্যটা কি ছিল? বেসিক্যালি উদ্দেশ্য ছিল হলো যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং সেন্ট্রো সিয়াটো থেকে
পাকিস্তানের নাম প্রত্যাহার। সেন্ট এবং সিয়াটো এই দুইটা কিন্তু ন্যাটোর দুইটা অ্যালাইড ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যারা ওল্ড ব্যাচে কোল্ড ওয়ার ক্লাস করছেন তারা বিষয়টা জানেন। সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, একটা ছিল সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। বেসিক ভিউ যদি থাকে কোল্ড ওয়ারের মধ্যে সিয়াটো সেন্টো দেখলে তখন আপনি বুঝতে পারবেন যে এই দুইটার মধ্যে পাকিস্তানের ছিল এবং নাম প্রত্যাহার। এখান থেকে এই সোহরাওয়ার্দী তিনি এই প্রস্তাবটি মানতে পারেন না এবং তিনি এই যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সম্মেলনটা হয়েছিল, সোহরাওয়ার্দী এটি প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যান যখন করে তখন এই ভাষানি এখানে বলছিল, মানে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলছিল, পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেন। এখানে ভাষানি কেন এটার বিরুদ্ধে ছিল সেটা একটা দেখা যাক। বেসিক্যালি ভাষানি ছিল সমাজতান্ত্রিক মনোভাবের এবং ভাষানি ছিল বামপন্থী ঘরানা, উনি ছিলেন বামপন্থী। আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ ছিল ডানপন্থী। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে হোসেন সোহরাওয়ার্দী তারা একটু ডানপন্থী ছিলেন, আর ভাষানি তিনি ছিলেন বামপন্থী। বেসিক্যালি তার চেহারা সুরতে মনে হয় যেন তিনি ডানপন্থী, আর সোহরাওয়ার্দী বা শেখ মুজিবুর রহমান সহ আবুল মনসুর আহমেদ সহ তারা হলেন বামপন্থী, এটা মনে হয়। আসলে এখানে উল্টো, উনি ছিলেন সমাজতান্ত্রিক মনোভাবে এবং সমাজতান্ত্রিকের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের যে স্নায়ুযুদ্ধে সেখানে তার পুঁজিবাদী, যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী দেশ এবং তার হল ন্যাটো সিয়াটো সেন্টো। তাহলে যুক্তরাষ্ট্রের এই সেন্টো সিয়াটোতে থাকলে সেখানে অবশ্যই প্রতিবাদ জানাবে যিনি সমাজতান্ত্রিক মনোভাবে, এবং সমাজতান্ত্রিক মনোভাবে যারা থাকতো তারা ওই সময় প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা পেত সোভিয়েত ইউনিয়ন থেকে। আমরা নিজেরাও বলতাম যে সমাজতান্ত্রিক দলগুলো টাকা পাইবে, ওদের কি অবস্থা। তো দেখবেন প্রত্যেকটা ক্যাম্পাসে তারা কিন্তু খুব ভালো সক্রিয় অবস্থান। যদি এখন রিসেন্ট পাস্টে তাদের অ্যাক্টিভিটিস কম ছিল, কিন্তু আমরা যখন 2005, 6, 7, 8, 9 যখন দেখছি আমরা ক্যাম্পাসে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, তখন দেখি যে তারা খুব সক্রিয় থাকতো। তখন তার পলিটিক্যাল তখন তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন্যরকম ছিল। তো যাই হোক, এটাকে সোহরাওয়ার্দী যখন মানতে পারেন নাই তখন ভাষানি কি করেন, এখান থেকে 18 মার্চ তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন। রাগ করে, কার সাথে রাগ করে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে রাগ করে। ভাষানি প্রচুর গোসা করতেন এবং মানে অসম তত্ত্বজীবন যখন পড়বেন না, মানে তখনকার গ্রন্থ বা ভাষানি চরিত্র পড়বেন। আবুল মকসুদ আহমেদের একটা বই আছে, আবুল মকসুদের একটা বই আছে। তিনি, তাকে আপনারা হয়তো দেখেন নাই, অনেকে বা দেখছেন। তিনি কিন্তু সবসময় সাদা পোশাক পরতেন, সাদা লুঙ্গি এবং সাদা গেঞ্জি, সাদা চাদর, এবং সারা জীবন এটা পরে গেছেন, সাদা লুঙ্গি সাদা চাদর, এবং এটা পরে তিনি দেশ বিদেশ ঘুরিয়ে বেড়েছেন। এবং তার একটা বই আছে ভাষানি চরিত্র, ওখানে পড়লেও বুঝতে পারবেন যে ভাষানি কতটা রাগ করতেন, প্রচুর রাগ করতেন তিনি। একবার ময়মনসিংহের সমাবেশ হয়, সেখান থেকে সভাপতির পদ না দেওয়ার কারণে সে ওখান থেকে নেমে চলে আসে, ঢাকায় চলে আসেন। এটা অসম তত্ত্বজীবনের আলোচনায় আছে। তো বেসিক্যালি তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন। এই আওয়ামী লীগ ত্যাগ করে তিনি, মানে বলা হয় কাকবাড়ি সম্মেলনের যে ফলাফল বলা হয়, সেই ফলাফলটা হলো ন্যাপ প্রতিষ্ঠা। এবং তিনি ঢাকায় আসেন। ঢাকায় এসেই তিনি 25 জুলাই 1957-তে, এই 25 জুলাই 1957 এখানে ঢাকায় প্রতিষ্ঠা করা হয় ন্যাপ, অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি। তার এটা প্রতিষ্ঠার পিছনে আরেকটা কারণ আছে। আওয়ামী লীগ ত্যাগ করার পিছনে তার দুটি কারণ ছিল। একটা কারণ হলো যে এইটা, আওয়ামী লীগ ত্যাগ করার একটা কারণ এটা। আরেকটা কারণ ছিল যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে 66 নং অনুচ্ছেদে একটা কথা লেখা ছিল যে 66 নম্বর আর্টিকেল, এই আর্টিকেল 66 অফ আওয়ামী লীগ, এখানে বলা ছিল যে
দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হয়ে দলের সভাপতি বা সেক্রেটারি হয়ে মন্ত্রী হতে পারবে না, মন্ত্রী হওয়া যাবে না। সেখানে শেখ মুজিবুর রহমান বলছেন যে আমি তো অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন 53 সাল থেকে 57 সাল পর্যন্ত তিনি অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন। এই জন্য তিনি বলছেন যে আমি এই জন্য মন্ত্রীর পদ গ্রহণ করেছি। আর যুক্তফ্রন্ট নির্বাচনের সময় কিন্তু ভাসানী আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় তিনি মন্ত্রিত্ব গ্রহণ করতে পারেননি, বিকজ ভাসানী সভাপতি ছিলেন। আর শেখ মুজিবুর রহমানের কথা হচ্ছে আমি তো অ্যাক্টিং সেক্রেটারি, তিনি গ্রহণ করেছেন, কিন্তু এটাকে বঙ্গবন্ধু ভাসানী মানতে পারেন না। ভাসানীর সাথে বঙ্গবন্ধুর কোনো ভালো বনিবনা ছিল না, মানে খুব একটা মিলত না তাদের মধ্যে। সেরকম নাকি ফজলুল্লাহ সোহরাওয়ার্দীর সাথেও ভাসানীর মিলত না। ভাসানী একটু অন্যরকম ছিলেন। তিনি 71 সালেও কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে মানে আন্দোলনের স্ট্র্যাটেজিতে তিনি মানে মুক্তিযুদ্ধের স্ট্র্যাটেজিতে তিনি একীভূত থাকতেন না। তাদের আহমেদ অনেক রিকোয়েস্ট করে তাকে 71 সালের সেপ্টেম্বরে তাকে সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি করেন, যাতে তিনি সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং চায়না এই দুটি দেশকে যেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসতে পারেন। তো তবে তিনি ব্যর্থ হন। সোভিয়েত ইউনিয়নের পক্ষে আনতে পারছেন অধ্যাপক মুজাফফর আহমদ, তিনি কিন্তু চায়নাকে আনতে পারেন না। তিনি চীনপন্থী ছিলেন, মাও সেতুং পন্থী ছিলেন বা পিকিং পন্থী ছিলেন। তিনি চীনকে বাংলাদেশের পক্ষে আনতে পারেন নাই। হয়তোবা সেই লজ্জাতেই তিনি ডিসেম্বর মাসে একটু যুদ্ধ থেকে অন্যরকম ছিলেন, এবং ডিসেম্বরে আসলে তার কোনো হদিস পাওয়া যায় না যে ডিসেম্বরে তিনি আসলে যুদ্ধের আত্মসমর্পণের সময় তিনি কোথায় ছিলেন। যাক, এগুলো ভিন্ন কথা, আরো অনেক কিছু আছে যে বলা যায়, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বিষয়টা হলো যে যেটা হলো যে ওইটাকে তিনি বিরোধিতা করেন, এবং দুইটাকে বিরোধিতা করে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং তিনি ন্যাশনাল আর্মি পার্টি প্রতিষ্ঠা করেন। এবং এটা হলো ন্যাপ, এবং হলো মানে যদি বলা হয় কাকবাড়ি সম্মেলনের আয়োজক আওয়ামী লীগ আয়োজক, যদি বলা হয় যে সভাপতি ভাসানী, কিন্তু এর ফলাফল কি? ন্যাপ প্রতিষ্ঠা। এবং উদ্দেশ্য যেটা ছিল সেটা বিরোধিতা করছেন সোহরাওয়ার্দী। এই জন্য তিনি এখান থেকে ফেব্রুয়ারি মাসে ওখান থেকে হয় 18 মার্চ ঢাকায় এসে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং 25 জুলাই তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন। ভাসানী তিনি তাকে বলা হতো ভাষান্তরের মাওলানা বলা হতো, কারণ তিনি ব্রাহ্মণবাড়িয়ার ব্রহ্মপুত্র নদের একটা চর আছে ভাষাঞ্চর, যেটা আসাম রাজ্যের মধ্যে পড়েছে। এই আসামের ভাষাঞ্চরে তিনি শিক্ষকতা করতেন, যে কারণে তাকে বলা হতো যে ভাষাঞ্চরের মৌলানা, এবং সেখান থেকে আসছে ভাসানী। তিনি আসলে আব্দুল হামিদ খান, এবং তাকে বলা হয় মজলুম জননেতা। তিনি আসলে এটা ঠিক, তিনি সবসময় মজলুমের পক্ষে ছিলেন, এবং তার কিছু ধারণা এখন এস্টাবলিশড, যে তিনি বলতেন যে ভারত আমাদেরকে সহায়তা করছে ভারতের স্বার্থে ভারত আমাদেরকে ব্যবহার করেছে। তিনি সেই আশঙ্কা কিন্তু এখন অনেকটা রিফ্লেকশন হয়। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আসলেই ভারত আমাদেরকে পাকিস্তান থেকে বিভক্তি করছে পাকিস্তানকে দুর্বল করার জন্য, এবং ভারত আমাদেরকে শোষণ করার জন্য আমাদেরকে স্বাধীন করেছে। আসলে বেসিক্যালি 47-এর ডিসিশনটাই তো ভুল ছিল। 1200 মাইল দূরে এটা কিভাবে একটা দেশের অংশ হতে পারে, মাঝখানে অন্য একটা দেশ, এটা সত্যি আসলে একটা মানে দুর্ভাগ্যজনক। এবং ওই সময় বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে ওই রকমের সক্রিয় ছিলেন না, বা কেমনে সক্রিয় থাকবেন, কারণ আসলে বাংলাদেশের যারা ওই সময় চিন্তা করতে পারতেন কিন্তু চিন্তা করেন নাই, বিকজ সাম্প্রদায়িক একটা বিষয় ছিল যে মুসলমান হয় কেউ একটা মানে এখানে আর একটা দেশ হয়, বা ভারতের সাথে সংযুক্ত হয়, বা কিছু ভারতের সাথে সংযুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু হিন্দু মুসলিম পৃথক রাষ্ট্র। সেক্ষেত্রে আমাদের এখানে একটা আলাদা রাষ্ট্র হতে পারতো, বা বাংলাকে একত্র করে একটা রাষ্ট্র হতে পারতো। সেখানে এটা হওয়াটাই মানে 47-এর ডিসিশনটাই ভুল ছিল, এবং যে কারণে 71 সৃষ্টি হয়। এবং এটা বলা হয় যে ভারত আমাদেরকে এই জন্য সমর্থন করেছিল, এবং তিনি ভারত যখন 6 ডিসেম্বর আমাদেরকে ঐক্য করে মিত্র শক্তি গঠন করার মাধ্যমে 6 ডিসেম্বর যখন পাকিস্তানের বিরুদ্ধে 3 ডিসেম্বর তো পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে, আর 6 ডিসেম্বর যখন ভারত যুদ্ধ ঘোষণা দেয়, এবং তখনই আসলে বেসিক্যালি 6 ডিসেম্বর একই সাথে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আফটার ভুটান, তখনই বেসিক্যালি আমাদের মানে ভাষাটা বুঝতে পারছেন যেটা এরকম হতে পারে। তারপর তো স্বাধীন হওয়ার পরে ভারতপন্থী কালচার
ভারতের প্রতি নজ্জন নীতি, এবং যেটার সমালোচনা এখন আছে যে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে এটা আছে, অথবা 74-এ যে বেরুবাড়ি হস্তান্তর, যদি আমরা 3 টাকা করিডোর পেয়েছি অনেক পরে পেয়েছি, এসব বিষয়গুলো ছিল। তারপরে বঙ্গবন্ধু প্রথম সফর করেছিলেন কিন্তু ভারতে, স্বাধীনতার পরে প্রথম সফর ভারতে করেন। এবং সবচেয়ে যেটা মানে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সবচেয়ে সফলতা যেটা ছিল সেটা ছিল যে ভারতের সৈন্য 17ই মার্চের মধ্যে 12 থেকে 17ই মার্চ প্রত্যাহার করেছে বাংলাদেশ থেকে। সৈন্য প্রত্যাহার না করলে এটা দীর্ঘ করলে আরো বেশি সমস্যা হইতো। এটা একটা বিষয়। আর তার পররাষ্ট্রনীতির অনেক ভুল আছে 72 থেকে 75 পর্যন্ত, সে ভুলগুলো আমরা সপ্তাহের মধ্যে আলোচনা করব। এখন বিষয় হলো যে এই ন্যাপ প্রতিষ্ঠা হয়, ন্যাপ আবার 6 দফার প্রশ্নে এটা 2 ভাগ হয়ে যায়। 6 দফার প্রশ্নে বিভক্ত হয়, একটা হলো ন্যাপ ভাসানী হয়, এটা থেকে যায়, আর একটা হলো ন্যাপ মুজাফফর হয়, ন্যাপ মুজাফফর। এই মুজাফফর এরা 6 দফার পক্ষে ছিল, আর ভাসানী ন্যাপ এটা 6 দফার পক্ষে ছিল না। 6 দফার পক্ষে ছিল না। তিনি পরবর্তীতে 6 দফাকে তিনি অনেক গরিমসি করে তিনি স্বীকৃতি দিয়েছিলেন 6 দফার পক্ষে, এবং কিন্তু মুজাফফর শুরু থেকেই ছিলেন, যে কারণে 67 সালে 6 দফা মানে এই ন্যাপ বিভক্ত হয়। ন্যাপ 2 ভাগ হয় 1967 সালে। এটা হয় মস্কোপন্থী, রাশিয়াপন্থী, আর এটা হলো পিকিংপন্থী বা হলো চীনপন্থী। পিকিংপন্থী বা চীনপন্থী, পিকিং চীনের পূর্ব নাম। এরপরে ভাগ হয়ে যায়, এবং দেখবেন যে বাকশাল করেছিল বঙ্গবন্ধু, সেখানে বাকশালে কিন্তু ন্যাপ মুজাফফরের দলটা আছে। বাকশালে যে 4টা দল, তার মধ্যে কিন্তু ন্যাপ মুজাফফরের দলটি আছে, ন্যাপ ভাসানীর দলটি কিন্তু বাকশালে যায়নি। এবং তিনি বাকশাল বিরোধী বিভিন্ন চেতনা এবং বিভিন্ন মানে সংগ্রাম করেন। উনি আসলে বেসিক্যালি সংগ্রাম করেন, এবং বঙ্গবন্ধু খুনের ফলে ভাসানী কিন্তু মিষ্টি বিতরণ করেছেন, এবং তিনি কিন্তু সন্ধ্যাবেলা বঙ্গবন্ধুর কবর লাশ তখনও ধানমন্ডি 32 নম্বরে, সন্ধ্যাবেলা যখন বঙ্গভবনে তিনি খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা মানে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিনি সব একেবারে সামনে বসছিলেন, সামনে লুঙ্গি পরে বসে তিনি উদযাপন করছিলেন। তো বেসিক্যালি এইটা হলো ভাসানী, কিন্তু উনি বিধানসভা সদস্য ছিলেন আসামের বিধানসভা সদস্য ছিলেন উনি 10 বছর, 36 থেকে 46 পর্যন্ত। এবং উনি 1955 থেকে 56 পর্যন্ত কিন্তু পাকিস্তান পার্লামেন্টের তিনি সদস্য ছিলেন। এবং তিনি কিন্তু 1973 থেকে 75 যে নির্বাচন বঙ্গবন্ধুর সময়, ওই নির্বাচনেও কিন্তু তিনি জয়ী হয়েছেন, এবং ওই নির্বাচনে তিনি ময়মনসিংহ থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি সেখানেও সদস্য ছিলেন 73 সালে। 73 সালে তিনি সদস্য ছিলেন। তো ভাসানী 70 নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই। 70 নির্বাচনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করছেন, এবং তিনি অংশগ্রহণ না করার জন্য ক্যাম্পেইন করতেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ ভাসানী 70 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, এবং 70 নির্বাচন বিরোধী তিনি প্রচারণা চালান যে এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না, এই নির্বাচন একটি দাবেদারি নির্বাচন, এই সেই বলছেন তিনি। 73 সালে তিনি নির্বাচনে জয়লাভ করেন। 75 পর্যন্ত যে পার্লামেন্ট ছিল, এবং বাকশালের যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টও কিন্তু তিনি মেম্বার ছিলেন, সেই পার্লামেন্টেরও তিনি কিন্তু একজন মেম্বার ছিলেন। এবং সুরঞ্জিত সেন গুপ্ত, বাবু সুরঞ্জিত সেন গুপ্তর নাম শুনছেন আপনারা, যিনি 72 সংবিধানে স্বাক্ষর করেন নাই। সুরঞ্জিত সেন গুপ্ত কিন্তু ন্যাপ মুজাফফরের সদস্য ছিলেন, এবং এই ন্যাপের প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। এবং 76 সালে তিনি মারা যাওয়ার পরে এই ধানের শীষ প্রতীকটাই কিন্তু জিয়াউর রহমানের যে জাতীয় গণতান্ত্রিক পার্টি তার অন্তর্ভুক্ত হয়, এবং পরে এটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি জাকপা, এবং পরে এটা জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির সাথে যুক্ত হয়। এবং ন্যাপের নেতৃবৃন্দরাই কিন্তু বিএনপিটা গঠন করে, এবং তার যে ছাত্র ইউনিয়ন, ন্যাপের যে দল ছিল ছাত্রদের ছাত্র ইউনিয়ন, এবং তাদের দলগুলোই কিন্তু তাদের নেতৃবৃন্দরাই কিন্তু পরবর্তী বিএনপি করেন। যেমন মানবুল হামিদ খান ভাসানী, মান্নান ভূঁইয়া ছিলেন, আব্দুল মান্নান ভূঁইয়া বিএনপির একজন মহাসচিব ছিলেন, জ্যেষ্ঠ মহাসচিব। উনি 2001 থেকে 6 পার্লামেন্টে তিনি এলজিইডি মিনিস্টার ছিলেন।
বিএনপির, এবং তিনি ন্যাপ থেকে আসছেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ন্যাপ থেকে আসছেন। তার বাবাও ন্যাপের ভাষারই খুব কাছের লোক ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা তিনিও ন্যাপের ছিলেন। তো এরা কিন্তু বিএনপির না আসলে। শাহজাহান সিরাজ ছিলেন, তারপরে আপনার তরিকুল ইসলাম ছিলেন, বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন যারা ন্যাপ থেকে এসে বিএনপি গঠন করছে। বিএনপি 1978 সালে যখন গঠন হয় তখন এই ভাসানীর এরা মনে করে একটা রিভার্স হয়েছে, তারা ওখানে গেছেন। এবং 76 সালে বাংলাদেশের তো শোকের সাল 1976 সালে বাংলাদেশের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি মারা যান। শিল্পাচার্য জয়নুল আবেদিন মারা যান, তারপরে পটুয়া কামরুল হাসান মারা যান, তারপরে হলো আপনার কবি জসিমউদ্দিন মারা যান, তারপরে কাজী নজরুল ইসলাম মারা যান, এবং এই আমাদের ভাসানী তিনি 1976 সালে মারা যান। 76 সালটা অনেকটা বলা যায় যে বাংলাদেশের শোকের সাল। তিনি 76 সালে মারা যাওয়ার আগে 16 মে 1976 এদিনটা ভাসানী লং মার্চ করেন ফারাক্কা বাদে। ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ। তিনি অনেক বছর বেঁচেছিলেন, মাশাআল্লাহ যে উনি বেঁচেছিলেন 94 বছর তিনি বেঁচেছিলেন। ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন। উনি সত্যি বলতে অনেক হায়াত পেয়েছেন, এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ তাদের মধ্যে উনি একটু বেশি সময় পেয়েছেন। সেটা বলতে ফজলুল হক অনেক সময় অনেক বছর তিনি বেঁচেছিলেন, কিন্তু ভাসানী 94 বছর বেঁচেছিলেন। তো যাও আসি, এরপরে কাকবরী সম্মেলনের পরে যে বিষয়টা আছে সেটা হলো মৌলিক গণতন্ত্র। ইতিহাসে ঢুকলে অনেক কিছু ঢুকতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে। আমরা অনেকক্ষণ সময় নিয়েছি কিন্তু আগাইতে পারি নাই। একটুখানি আপনাদের মৌলিক বই একজনে বলছেন ভাই বামপন্থী ডানপন্থী বিষয়টা একটু ক্লিয়ার করবেন। বামপন্থী ডানপন্থী ক্লিয়ার করেন। একজন বলছেন যে 47 সালে অসম ভাগ করেন ভারত ভাগ করবেন না, কারণ ভারতে তো পলিটিশিয়ান বেশি, আপনার তো পলিটিশিয়ান নাই। আপনি মনে রাখবেন যে পলিটিশিয়ান ছাড়া কখনোই কিছু করা যাবে না, পলিটিশিয়ান লাগবে। পলিটিশিয়ান ছাড়া আপনি দায় এড়াতে পারবেন। কয়েকজনের পলিটিশিয়ানকে আপনি আটক করে দেন, তাদেরকে শেষ করে দেন, দেখবেন আপনার একটা দেশ নিস্তেজ হয়ে যাবে। যা বলবে তাই শুনতে বাধ্য। ওদের তো ভাই মহাত্মা গান্ধী ছিল, ওদের জওহরলাল নেহেরু ছিল, ওদের শরৎ বসু ছিল, ওদের বসু ছিল, যে 42 সালে যে হারাই গেছেন, কি জানি যে বলছেন না সুভাষ বসু, যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তুই এই যে এই নেতৃবৃন্দ, আপনি মনে করেন এটা কি মতিলাল নেহরু, এরা কি যেমন তেমন লোকজন নাকি? তারপরে আপনার এই যে ওর নাম যেন কি, রাজেন্দ্র প্রসাদ, এরা কি ভাই যেমন তেমন লোক ছিল? এরা তো পলিটিশিয়ান ছিল। যশবন্ত সিং, এরা কি ভাই নেতা ছিল না? এরা তো সেই নেতা ছিল। আপনি এদের সাথে আপনি করবেন কেমনে? সেখানে তো আপনার লোক থাকা লাগবে। তারপরেও মুসলমানদের মধ্যে আলী জিন্নাহ ছিল। আলী জিন্নাহ তিনি পাকিস্তানকে ভাগ করতে পারছেন। আলী জিন্নাহ নেতা ছিল বলেই পাকিস্তান হয়েছে, নয়তো পাকিস্তান হইতো না। ওখানে তো একজন আলী জিন্নাহ ছিল। বাংলাদেশও তো 71 সালে বঙ্গবন্ধু না থাকলে কতজন যে পারতো, সেটা একটা বিষয়, একটা বিগ কোশ্চেন মার্ক ছিল। যে বঙ্গবন্ধু না থাকলে বা কি হইতো। সো বেসিক্যালি বলতে পারেন যে মাঠে অনেকেই যুদ্ধ করে, বাট নেতা লাগে, অনেক বড় নেতা লাগে। সেটা মহাত্মা গান্ধীরা ছিল বলেই ভারত এতটা আগাতে পারছে। মহাত্মা গান্ধীরা যে কোনো সময় আন্দোলনে ডাক দিত, যে কোনো সময় তারা অসহযোগ আন্দোলন, অনশন এরকম করে প্রতিবাদ করতে পারত। তাদের সেই ক্ষমতা ছিল, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা ছিল না। মহাত্মা গান্ধী 1948 সালে মারা গেছেন, তাহলে বুঝলেন 47 সালে তার বয়স অনেক বয়স্ক ছিলেন, কিন্তু তারপরে তিনি কিন্তু আন্দোলনে থেকেছেন। আরেকটা বিষয় হলো যে ভারতকে প্রেশারাইজ করে, ভারত ব্রিটিশদের প্রেশারাইজ করতে পারতো। আরেকটা জিনিস হলো যে পশ্চিমারা তো বেসিক্যালি এই জিনিসটা করছেন যে কীভাবে কি করতে হবে। তারা কোন ব্রেন থেকে এটা করছেন 47 সালে,
যে কারণে এই বিষ বাষ্পটা সারা জীবন বাংলাদেশকে বয়ে যেতে হবে। একটা বিগ চেঞ্জ লাগবে, নয়তো এটা চেঞ্জ হবে না। মানে আপনি ইচ্ছা করলেই পারবেন না, ইচ্ছা করলেই আপনি পারবেন না। যেমন এখন ডিসেম্বর যে মাস চলতেছে, কোথাও কখন বোঝা যায় না। আগে ডিসেম্বর 1 তারিখ থেকে আসলে আলোকসজ্জা হইতো, এটা সেটা হইতো, এটা কমায় আনছে। তার মানে 71কে ডিফ করেও আসলে কিছু করা যাবে না। বিগ চেঞ্জ লাগবে, মানে অন্যরকম কিছু চেঞ্জ লাগবে। এরকমের চেঞ্জ হলে হবে না, অন্যরকম চেঞ্জ। এরকমের স্বাভাবিক চেঞ্জও আমার মনে হয় যে সম্ভব হবে না। আমার যতটুকু ঈদ হিস্ট্রি পড়ে বুঝলাম, আপনারা যশবন্ত সিং এর ওই ইন্ডিয়া পার্টিশন বইটা পড়েন, এই বইটা পড়েন, ইন্ডিয়া পার্টিশন। আচ্ছা, বলেছিলাম মৌলিক গণতন্ত্র যেটা 1959-এ হয়, এইটা করছেন আইয়ুব খান। সহজে বলি, আইয়ুব খান ছিল যে এটা নিচ্ছিল যে 40,000 80,000 প্রতিনিধি, এবং এরা হলো ইস্ট পাকিস্তানে 40,000 আর ওয়েস্ট পাকিস্তানে 40,000। এই 40,000 প্রতিনিধি এরা হলো ভোট দিবে, এরা মতামত দিবে। অর্থাৎ এদের মধ্য থেকে একেবারে টপে গিয়ে একজন হেড অফ গভর্নমেন্ট হবেন, হেড অফ স্টেট হবেন, হেড অফ স্টেট, গভর্নমেন্ট না স্টেট। যেমন হলো 40,000 প্রতিনিধি, এরভাবে ইউনিয়ন ভাগ করা থাকতো। এবং ওই দেখেন না, গত পরশুদিন আব্দুল মুহিব বলছেন যে, পরশুদিন বা গতকালকে আপনারা দেখছেন কিনা, যে এমন একটা চিন্তা ভাবনা চলতেছে যে মেম্বাররা চেয়ারম্যানকে নির্বাচিত করবেন, আবার চেয়ারম্যানরা উপজেলার একজন প্রতিনিধিকে নির্বাচন করবেন, উপজেলার প্রতিনিধিরা জেলার প্রতিনিধিকে নির্বাচন করবেন। এরকম জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে হলো একেবারে কেন্দ্র, তারা ভোট দিবেন। যেমন চায়না পার্লামেন্টে, চায়না জনসংখ্যা 140 কোটি হতে পারে, বাট এখানে ভোটিং দেয় কিন্তু 2900 বা 3,000। এই 3,000 পলিট ব্যুরোর মেম্বার, তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানান। তো এখানে ওই পলিট ব্যুরোর মেম্বার এই 80,000 থাকবেন, এবং এরাই সবাইকে নির্বাচন করে একজনকে পাঠাবেন, টপ থেকে একজন হবে, হেড অফ স্টেট হবেন। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের বিষয়, এবং এটা ব্যর্থ হয় এবং এটা বাতিল হয়ে যায় 1962-তে। বাতিল 1962। আইয়ুব খানের এই তন্ত্রটা কাজে লাগেনি, মৌলিক গণতন্ত্র। এবং এটা একটা মানে পরোক্ষ ভোট ছিল মৌলিক গণতন্ত্রের, মানে প্রতিনিধিরা ভোট দিত, জনপ্রতিনিধিরা ভোট দিত। এখানে ওই 80,000 যে 40,000 যে প্রতিনিধি, এরা নির্বাচন করতে হলো একটা বিশেষ দল বা গোষ্ঠী, ওইটার মাধ্যমে তারা ক্ষমতায় গ্রহণ করেছিল। তো বেসিক্যালি মৌলিক গণতন্ত্রের পর হলো শিক্ষা আন্দোলন। 1962। আসলে আন্দোলনটা 62-তে কেন? কারণ 17 সেপ্টেম্বর হরতাল হয়, এদিন হরতাল হয়, এবং 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস ঘোষণা করা হয়, শিক্ষা দিবস ঘোষণা। কিন্তু আসলে আন্দোলনটা যদি বলেন, বেসিক্যালি এটা 1958 থেকে হওয়ার কথা, কিন্তু 58-এ হয় না, 62-তেই হয়েছে। বেসিক্যালি কেন? মানে এটা হলো, আন্দোলনটা হয়েছিল শরীফ কমিশনের বিরুদ্ধে, শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। এই শরীফ কমিশন, এটা গঠন হয়েছিল 1958-এ, 1958, আর এটা রিপোর্ট প্রকাশ করেছিল 1962-তে। এবং এই রিপোর্টের মধ্যে ভাবনা ছিল, রিপোর্টের মধ্যে যেটা ছিল যে এখানে উচ্চশিক্ষার ভাষা হবে ইংরেজি, তারপর উর্দু বাধ্যতামূলক, শিক্ষায় উর্দু বাধ্যতামূলক, বাঙালিরা উর্দু পড়বে, কিন্তু আপনার উর্দুতে যারা পড়তো, উর্দু ভাষাভাষী, তারা কিন্তু বাংলা পড়তো না, উর্দু বাধ্যতামূলক ছিল। তারপরে ছিল যে উচ্চশিক্ষা হবে অবৈতনিক হবে না, আর কি অবৈতনিক হবে না, উচ্চশিক্ষা অবৈতনিক হবে না, এখানে বেতন দিতে হবে। তো এইসব কারণে বেসিক্যালি এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়, এবং এই আন্দোলনটা করেছিল বেসিক্যালি ইস্ট পাকিস্তান এডুকেশন ফোরাম, যেটা গঠিত হয়েছিল 1962 সালের 10 সেপ্টেম্বর গঠিত হয়েছিল। 62 সালের 10 সেপ্টেম্বর গঠিত হয় ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ফোরাম। ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ফোরাম, এটা গঠিত হয়েছিল 1962-তে 10 সেপ্টেম্বর।
এবং এরাই বেসিক্যালি আন্দোলনটাকে তুলে নেয়। এবং এখানে বাবুল বাবুল শহীদ হন। বাবুল সবচেয়ে বেশি নাম করা শিক্ষা আন্দোলনে, বাবুল ওয়াজিউল্লাহ মোস্তফা, ওয়াজিউল্লাহ মোস্তফা। এবং এরা আন্দোলন করে শিক্ষা শরীফ কমিশনের বিরুদ্ধে। আর এই শরীফ কমিশনের এইটার বিরুদ্ধে 1964 সালে হামুদুর রহমান শিক্ষা কমিশন হয়। হামুদুর রহমান, হামিদুর না, হামুদুর রহমান শিক্ষা কমিশন, এডুকেশন কমিশন, এই কমিশন গঠিত হয়। এবং এরপরেই আন্দোলনটা স্থগিত হয়। 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস। আর মনে রাখবেন আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি। 24 জানুয়ারি একই সাথে কিন্তু বাংলাদেশের জাতীয় গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশের জাতীয় গণঅভ্যুত্থান দিবস কিন্তু 24 জানুয়ারি। আবার এটাই কিন্তু আন্তর্জাতিক শিক্ষা দিবস। এটাই জাতীয় গণঅভ্যুত্থান দিবস। জাতীয় গণঅভ্যুত্থান দিবস এটাই। কি বলছে আরিফ আয়াত? যাও। এরপরে শিক্ষা আন্দোলনের পরে যেটা হলো 6 দফা আন্দোলন। 6 দফা শর্ট করে পড়লেই চলবে। 6 দফাকে 6 দফা আন্দোলন এটা শর্ট করে পড়লেই চলবে, এটা বেশি ইয়ার দরকার নাই। এখানে বেসিক্যালি প্রেক্ষাপট যেটা, প্রেক্ষাপট হলো তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনার জন্য লাহোরে বিরোধী দলগুলোর অধিবেশনে বা বৈঠকে শেখ মুজিবুর রহমান তৎকালীন আওয়ামী লীগ সেক্রেটারি ছিলেন, প্রথম উত্থাপন করেন। বেসিক্যালি এটা হচ্ছে তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনার জন্য লাহোরের বিরোধী দলগুলোর অধিবেশনে, এবং সেটা ছিল 5 ফেব্রুয়ারি 1966। আর এটা আনুষ্ঠানিকভাবে উত্থাপন যদি বলা হয়, সেই উত্থাপনটা হচ্ছে 23 মার্চ 1966। তখন তিনি আওয়ামী লীগ সভাপতি ছিলেন। 23 মার্চ 1966 আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। জাতীয় শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর। আন্তর্জাতিক শিক্ষা দিবস হলো 24 জানুয়ারি। 23 মার্চ কেন নির্ধারণ করছেন? কারণ লাহোর প্রস্তাব ছিল 23 মার্চ 1940। এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু 6 দফা উত্থাপন করা হয়। এই লাহোর প্রস্তাবে বাংলাদেশের স্বাধিকারের কথা প্রথম বলা হয়।
প্রথম স্বাধিকারের দাবি লাহোর প্রস্তাবে হয়। দ্বিতীয় স্বাধিকারের দাবি হলো 6 দফা, দ্বিতীয় স্বাধিকার। তো এখানে 6 দফা উত্থাপন করা হয়। 6 দফার মানে দফাগুলো কি কি? প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন বা যুক্তরাষ্ট্রীয় সরকার, এটাকে ইংলিশে বলা হয় ফেডারেল গভর্নমেন্ট। আর ফেডারেল গভর্নমেন্ট মানে হলো কেন্দ্র প্রদেশে আলাদা সরকার, কেন্দ্র প্রদেশে ভিন্ন সরকার। মানে আলোচনাটা এমন যে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা হলো কেন্দ্র প্রদেশে আলাদা সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, ফেডারেল সরকার একই জিনিস। দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় খাতে দেশ রক্ষা ও পররাষ্ট্র। বাকি সব প্রদেশের হাতে, এই কথাটা লেখা। বাকি সব প্রদেশের হাতে, দেশ রক্ষা পররাষ্ট্র হলো কেন্দ্রের হাতে। এবং এইটা কি বলা যায়? দ্বৈত শাসন। যদি বলা হয় যে 6 দফার কত নং দফায় দ্বৈত শাসনের কথা বলা হয়, সেটা হলো দ্বিতীয় দফা। তৃতীয় দফা হলো 3 ক এবং 3 খ, 3-এর ক এবং খ। এবং এটা একটা কথিত আছে যে মুজিব কোর্টে 7টা বোতাম, যে 1, 2, 3 নম্বর ঘরে 2টা বোতাম, 4, 5, 6, অর্থাৎ 3, 5 আর 2, 7টা বোতাম থাকে। এবং তৃতীয় সারিতে হলো 2টা বোতাম থাকে। এটা কথিত আছে মুজিব কোর্টে থাকে, বাট ওটা এখন আর প্রাসঙ্গিক না। 3-এর ক হলো যে দুই দেশে পৃথক মুদ্রা থাকবে। আর 3-এর খ সেটা হলো পৃথক ব্যাংক থাকবে, ফেডারেল ব্যাংক বা পৃথক রিজার্ভ ব্যাংক আর কি, মানে যেটাকে বলে আপনার পৃথক যে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। 4 নং অনুচ্ছেদে বা চতুর্থ দফায় সেটা হলো যে প্রদেশের হাতে কর ও রাজস্ব। ওখানে বলা আছে যদিও বাকি সব প্রদেশের হাতে, আর এখানে বলা আছে যে প্রদেশের হাতে কর ও রাজস্ব। আর 5ম দফা হলো বৈদেশিক বাণিজ্য। এবং এই বৈদেশিক বাণিজ্য করবে কেন্দ্র সরকার, যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতা, মানে বৈদেশিক বাণিজ্য এটা থাকবে প্রদেশের হাতে। বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা প্রদেশের হাতে থাকবে। এটা একটা ডেঞ্জারাস ছিল, খুবই ভয়ানক একটা দফা ছিল। এটা কি তারা মানতে পারে নাই, যেটা আবার কেমন দফা হয়ে গেল। 5ম দফা বৈদেশিক বাণিজ্য মুদ্রা প্রদেশের হাতে থাকবে। আর 6ষ্ঠ দফা ছিল যে প্যারামিলিটারি ফোর্স উভয় দেশের জন্য, মানে আধা সামরিক বাহিনী। এখানে এরপর আগে বলে 6 দফা থেকে একটা প্রশ্ন আসতোই। আপনি দেখবেন কোনো বিসিএসসি নাই যে 6 দফা থেকে প্রশ্ন আসে নাই, খুবই কম। 6 দফা এবং মুজিবনগর সরকার 2টা পরীক্ষা থাকতোই, এবং আমরা সিলেবাসও শর্ট সিলেবাসে বলতাম এখান থেকে আসবেই। তবে এখন এই 2টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। 6 দফা থেকে কম, এবং কাকমারি সম্মেলন থেকে প্রশ্ন আসবে, যেন আমরা ওটা বেশি সময় দিয়েছি। আর এটা নিয়ে আর বেশি সময় দেওয়ার দরকার নাই। এটাকে বাংলার ম্যাগনা কার্টা বলা হয়, বাংলার মুক্তি সনদ বলা হয়, 6 দফা আমাদের বাঁচার দাবি, এইভাবে শিরোনাম হয়। তবে এগুলো সম্ভাবনা খুব কম। আমরা এখন চলে যাই আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা কনস্পিরেসি কেস বা আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা 1968, এটা 3 জানুয়ারি হয় এই মামলাটা। 3 জানুয়ারি। এটা হলো রাষ্ট্রবাদী মামলা ছিল, এবং শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে 22টা মামলা ছিল, যে সবগুলোই ছিল 22 বার গ্রেপ্তার হয়েছে। মামলা ছিল অনেক, কোনো মামলাই তার
ব্যক্তিগত মামলা ছিল, সবগুলো রাষ্ট্রবাদী মামলা ছিল। রাষ্ট্রবাদী মামলা ছিল, আর এই মামলার শিরোনাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। এখানে এই শেখ মুজিব 1 আর অন্যান্য ছিল 34, মোট 35 জন আসামি ছিল। 35 জন আসামি। এখানে মামলাটা আসলে কি হয়েছে? আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলার বিষয়বস্তুটা কি ছিল? বিষয়বস্তুটা কি ছিল? এই টাইপ অফ ফ্যাক্ট যে মামলা তো দিচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব অন্যান্য, কিন্তু বিষয়বস্তু কি? বিষয়বস্তু ছিল যে এইরকমের পাকিস্তান যে মামলায় যে বিষয়টা গাইছে, এটা গাওয়া বলে মামলার ভাষায়, যে জিনিসটা গাইছে সেটা হলো যে শেখ মুজিব সহ 35 জন আসামি আগরতলায় বসে বাংলাকে, মানে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করে পাকিস্তানের ভারতের সাথে সংযুক্তির ষড়যন্ত্র করেন। শেখ মুজিব সহ 35 জন আসামি আগরতলায় বসে পুরো পাকিস্তান থেকে পৃথক করে ভারতের সাথে সংযুক্তি ষড়যন্ত্র করে। এটা ছিল তাদের মামলার বিষয়বস্তু। এটা বেসিক্যালি ছিল আগরতলায় বসছে, এটা ঠিকই পুরো পাকিস্তান থেকে পৃথক করতে চেয়েছে, এটাও সত্যি, কিন্তু এই জিনিসটা হলো মিথ্যা। আর এতটুকু ছিল সত্যি, যে সত্যি তারা পাকিস্তান থেকে পৃথক করতে চেয়েছিল। এই আগরতলায় বসছে তারা 1963-তে, 1963 সালে, এবং এখানে বসছিল যে শচীন্দ্র লালের বাসায়। তিনি ছিলেন কংগ্রেস নেতা। পশ্চিমবঙ্গে তখন বামপন্থী ক্ষমতায় ছিল, আর কেন্দ্রীয় সরকার ছিল কংগ্রেস। যেখানে কংগ্রেসের ইন্দিরা গান্ধী ক্ষমতা ছিল তখন। ইন্দিরা গান্ধী কি না, মানে কংগ্রেস ক্ষমতা ছিল, হ্যাঁ জওহরলাল নেহরু, হ্যাঁ ঠিক আছে, ইন্দিরা গান্ধী তখন ক্ষমতা ছিল। তো কংগ্রেসের নেতা উনি তখন মুখ্যমন্ত্রী না, বেসিক্যালি উনি কংগ্রেস নেতা। আগরতলায়, মানে আগরতলা ছিল তো ত্রিপুরা রাজ্যে তখন, আর ত্রিপুরা তখন ছিল আসামের অধীনে। আসাম থেকে কিন্তু ভাগ হয়েছে গুলো, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়। তো যাও, বিষয়টা যেটা হয়েছে যে সেটা হলো এইটাকে ফাঁস করে এই তথ্যটা ফাঁস করে আমির হোসেন। এবং এখানে মনে রাখবেন, এই 35 জন আসামির মধ্যে একজন শুধু বেসামরিক নেতা ছিল, তিনি শেখ মুজিব। আর কোনো পলিটিক্যাল লিডার ছিল না, সবাই ছিল বিভিন্ন কর্মকর্তা, হয়তো সরকারি কর্মকর্তা, নয়তো নৌবাহিনী কর্মকর্তা, নয়তো সেনাবাহিনী কর্মকর্তা, নয়তো নৌবাহিনীর কর্মকর্তা, সবাই ছিল বিভিন্ন কর্মকর্তা। আর একমাত্র শেখ মুজিবুর রহমান ছিল এখানে কর্মকর্তা ছাড়া। তো বেসিক্যালি এইটা ছিল আমার বিষয়। এবং এখানে দ্বিতীয় আসামি ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আর 18 নং আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক। ওনাকে কিন্তু হত্যা করা হয়, ইনি খুন হন 15 ফেব্রুয়ারি 1969-এ তিনি খুন হন, ক্যান্টনমেন্টে খুন হন। এবং এরা দুইটা গল্প আছে। একটা গল্প হলো যে আর একজনের প্রতি খাবার দেওয়া হয়নি, তখন সে তার পক্ষে কথা বলতে গেলে তখন ওই ধস্তাধস্তির এক পর্যায়ে বেয়োনেট ঢুকে যায় তার পেটে এবং তিনি মারা যান। আরেকটা গল্প আছে যে শেখ মুজিবকে মুসলেকা দেওয়ার জন্য, মামলাকে মেনে নেওয়ার জন্য ক্যান্টনমেন্টে তার সামনে সাথে জোরকে হত্যা করা হয়। দুইটা গল্প পাওয়া যায় এখানে। আর প্রথম গল্পটাই আসলে রেশনাল গল্প, পরেরটা আমার মনে হয় কিছুটা বানানো গল্প মনে হতে পারে।
তো বেসিক্যালি এই হলো বিষয়। এবং এই মামলা প্রত্যাহারের জন্য 1969 গণ অভ্যুত্থান হয়। 69 গণ অভ্যুত্থান। এই 69 গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল তিনটা। একটা ছিল যে আগরতলা মামলা প্রত্যাহার, 2 নম্বরটা ছিল বঙ্গবন্ধুর মুক্তি, 3 নম্বরটা ছিল হলো আইয়ুব খানের পতন। এবং ঠিকই এই মামলা প্রত্যাহার হয়। মামলা প্রত্যাহার 22 ফেব্রুয়ারি 1969। 22 ফেব্রুয়ারি 1969। আর আইয়ুব খানের পতন হয় 1969 সালের 25 মার্চ। 25শে মার্চ তার পতন হয়, আইয়ুব খানের পতন। আর 2 বছর পরে 25শে মার্চ থেকে মুক্তিযুদ্ধের সূচনা শুরু হয়ে যায়। 25 মার্চ তার পতন হয় 1969 সালে আইয়ুব খানের পতন। এবং ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হন। এই 1969 সালে 25 মার্চ থেকে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট থাকেন। তো বেসিক্যালি এই ছিল গল্প। মামলা প্রত্যাহার 22 ফেব্রুয়ারি। আগে হলে বলতাম একটা লাইন যে 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে 2টা বিষয়, একটা হলো ড্যাক আন্দোলন করেছে আর একটা হলো স্যাক। ড্যাক হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। এই ড্যাক হয় যেটা ভাসানী নেতৃত্বে হয় ড্যাক। এবং এই ড্যাক হয়, হ্যাঁ ভাসানী নেতৃত্বে, রাইট, ভাসানী নেতৃত্বে, আমি দুঃখিত, ভাসানী নেতৃত্বে ড্যাক হয়, অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি হয় ভাসানী নেতৃত্বে। আর ভাসানী নেতৃত্বে হয় এবং এখানে 8টি দল থাকে। 8টি দল 8 দফা দেয়। এদের ছিল 8 দফা। আর স্যাক যেটা স্টুডেন্টস অ্যাকশন কমিটি বা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এই পরিষদে 5টি দল থাকে। 5টি ছাত্রদের দল, 5টি দল থাকে এখানে। তারা 1969 সালের 4 জানুয়ারি তারা দেয় 11 দফা। এবং 11 দফার প্রথম দফা কি ছিল? প্রথম দফা ছিল কিন্তু 62 শিক্ষানীতি বাতিল। 62 শিক্ষানীতি বাতিল, কারণ আন্দোলনটা করছে ছাত্ররা, যে কারণে এখানে ছাত্রদের দফাটা রাখতে হবে। আর সর্বশেষ দফা ছিল হলো রাজবন্দীদের মুক্তি। 11 দফার সর্বশেষ দফা ছিল হলো রাজবন্দীদের মুক্তি। আর প্রথম দফা ছিল কিন্তু মুক্তি ছিল না, এটা কিন্তু কনফিউজিং একটা। অর্থাৎ 11 দফা ছিল আসামিদের মুক্তি। এবং এখানে কিন্তু ওই যে সিয়াটো সেন্টো আছে না, সেটাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। সিয়াটো সেন্টো যে বাতিল, এই চুক্তি থেকে বাতিল করতে হবে, এখান থেকে পাকিস্তানকে নাম প্রত্যাহার করতে হবে, এটাও কিন্তু এই দফার মধ্যে ছিল। তো বেসিক্যালি 71 পর্যন্ত আন্দোলন সংগ্রামী গেছে, শেষ পর্যন্ত কি এটা মুক্তিযুদ্ধের দিকে চলে গেছে, মুক্তির সংগ্রামের দিকে চলে গেছে। খুব হতাশ হয়েছি, খুব হতাশ। আপনি হয়তো হতাশ না, আপনি বলতে পারেন যে এটা যে জয় বাংলা জাতীয় স্লোগান, এটাকে একটা ডিরেকশন দিতে পারতো কোর্ট, যে কোনো পলিটিক্যাল পার্টি এটা ব্যবহার করতে পারবে না। বিশেষ কোনো পলিটিক্যাল পার্টি যদি ব্যবহার করে তাদের স্লোগান চেঞ্জ করতে হবে। তো জাতীয় স্লোগান জয় বাংলাকে কেন মানে নিষেধ করা হলো? এই হাইকোর্টে কিন্তু কভেন্যান্টস, এই হাইকোর্টে কিন্তু 2020 সালে করছে, রায় দিয়েছে যে জয় বাংলা জাতীয় স্লোগান হতে পারে। সেখানে জয় বাংলা আসলে কি করে একটা দলের বিশেষ পলিটিক্যাল পার্টি ব্যবহার করার আরো বেশি সুযোগ পাইল, এটা ঠিক হয় নাই। আমার কোর্ট এটা রায় দিতে পারতো যে কোনো পলিটিক্যাল পার্টি এটাকে ব্যবহার করতে পারবে না, জয় বাংলা জাতীয় স্লোগান হওয়া উচিত। এবং তরুণ প্রজন্মের তো এটা প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু তারা খুব দেখলাম আরো অ্যারোগ্যান্ট ভাবে বলছে যে বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ কিন্তু উর্দু শব্দ ভাই, জিন্দাবাদ শব্দটা কিন্তু উর্দু, এটা কিন্তু বাংলা শব্দ না।
কিছু আবেগের বিষয় থাকে। এখানে বলবেন যে আবেগ টানবেন না বা কিছু টানবেন না, উর্দু তো আমরা অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কেন? এখানে উর্দুর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা প্রাণ দিয়েছি। তো বেসিক্যালি তরুণ প্রজন্ম আপনাদের এই দাবিটা করা ছিল, জয় বাংলা অবশ্যই জাতীয় স্লোগান, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ব্যবহার করতে পারবে না। তুমি জয় বঙ্গবন্ধু বলো, কিন্তু জয় বাংলা বলতে পারবো না, এটা আমাদের জাতীয় স্লোগান। এইটা হইলে খুব ভালো হইতো, একটা ডিরেকশন পেলে খুবই ভালো হইতো, এবং এটা নিয়ে কি করা যাক, ভালো মন্দ কি বলবো, এখন যেটা চলছে আয়রন কার্টেন, মানে আপনি কোনো কিছু এক্সপোজ করতে পারতেছেন না, আপনাকে আরো বেশিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, দালাল দোসর এটা সেটা। আরে ভাই, আওয়ামী লীগের এখন যারা নেতৃবৃন্দ আছেন, হাসনাত আব্দুল্লাহ বা শারজিজ আলম, এদের আগের পোস্টগুলো দেখেন, আসিফ নজরুল আগের পোস্টগুলো দেখেন, সবাই তো এদেশের আওয়ামী লীগ করছে একসময়। আবার তারা সেখান থেকে ব্যাক করে এসে বিরোধিতা করার কারণে কিন্তু 5 আগস্ট হয়েছে। 5 আগস্ট হওয়ার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আগের দিন তাহাজুদ পড়ছি আমি, কসম আল্লাহর, আগের দিন পড়ছি যে আসলে এই মৃত্যু উপত্যকা বা এটা তো কখনই অ্যালাউ করা যায় না, এটা তো অ্যালাউ করা যায় না, একটা চেঞ্জ দরকার ছিল এবং খুব দ্রুত থামা দরকার ছিল, সেটা তো অনেকেই চাইছে। সো বেসিক্যালি এগুলোকে আসলে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু একদিন দ্য লং রান কিন্তু আপনাদের হাতে তো এসতো, আপনারা তো এখন জেন দিয়ে পরে কিন্তু জেন আলফা জেনারেশন আসতেছে, পরে আসতেছে, কিন্তু আলটিমেটলি ইতিহাস কিন্তু ব্যাক করবে, মানে এটা ব্যাক করবে এবং এমনভাবে যে ব্যাক করবে যেটা আপনার এই ট্রু স্পিকটা থাকবে না, আর তখন এক সব এই তালবাহানার উপরে চলবে। মানে আমি বলতেছি ব্যাক করে বলতে তালবাহানাই চলবে, মানে আসলে ট্রু স্পিক বা ট্রু কিছু যে থাকা উচিত এটা আর থাকবে না, তখন তালবাহানার উপরে চলে যাবে। তো এটা গণঅভ্যুত্থান, আমরা 70 নির্বাচন দেখি, 1970 নির্বাচন, 71 সালের পত্রিকা ছিল জয় বাংলা পত্রিকা, 71 সালের শপথ অনুষ্ঠানের স্লোগান ছিল জয় বাংলা। সেখানে আপনি বলেন জয় বাংলা জাতীয় স্লোগান হতে পারবে না, এটা অবশ্যই বলা উচিত ছিল যে কোনো দল ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা করলে সবচেয়ে বেশি সুন্দর হতো। 70 নির্বাচন, এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন হয়েছিল একটা। এই নির্বাচন কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন সত্তার, বিচারপতি আব্দুল সত্তার। তিনি ছিলেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার। আর এখানে একটা এলএফও হয়, এই এলএফওটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখন তার কোশ্চেন খুঁজে পাবে না, সেজন্য এলএফও দিবে। এলএফও মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। এটা হয়েছে 1970 সালে 30 মার্চ, এবং এটা দিয়েছিলেন ইয়াহিয়া খান। এখন বলতে পারেন এলএফও মানে কি? এলএফও মানে হলো নির্বাচনী বিধি, সাধারণ নির্বাচনের বিধি। এই 70 নির্বাচন কিন্তু প্রথম সাধারণ নির্বাচন। এমন একটা দেশ পাকিস্তান ছিল যেই দেশটা প্রথম সাধারণ নির্বাচন হয়েছে 70 সালে, অর্থাৎ প্রতিষ্ঠার 23 বছর পর নির্বাচন হয়েছে। তার বুঝুন দেশটা কি অবস্থা। নির্বাচনী বিধিটা হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা হলো ইয়াহিয়া খানের। এবং এই নির্বাচনটা হয়েছিল 7 ডিসেম্বর, 17 ডিসেম্বর, আর হয়েছে 17 জানুয়ারি 1971। এবং এই নির্বাচনের 17টি আসনে নির্বাচন হয়। কেন এই 17টি আসনে কেন নির্বাচন হয় 17 জানুয়ারি? কারণ এই দিনকার ঘূর্ণিঝড়ের প্রতিবাদে হয়, ঘূর্ণিঝড়ের কারণে হয়। কারণ এই দুটি আসলে ঘূর্ণিঝড় ছিল নভেম্বর মাসে ঘূর্ণিঝড় হওয়ার কারণে ছয় দফা কবে? 6 দফা হলো 7 জুন, 6 দফা দিবস 7 জুন। আসবে না বোধ হয়। 7 ডিসেম্বর ছিল জাতীয় পরিষদ, আর 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদ। জাতীয় পরিষদ আর 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদ। এখানে আসন নিয়ে একটা সমস্যা আছে। জাতীয় পরিষদে আসন কিন্তু কম। জাতীয় পরিষদ আসন ছিল 162 প্লাস হলো 7 মানে সংরক্ষিত, মোট 169টি আসন ছিল। নির্বাচনের ফলাফলটা আমি বইতে দেই নাই, লাগবেও না, কারণ আওয়ামী লীগ
167টি আসন পাইছে, এটা পরীক্ষা আসবে না। প্রাদেশিক পরিষদে যে নির্বাচন হয়, প্রাদেশিক পরিষদে এখানে 300 আসন ছিল নির্বাচন এবং 10টি ছিল সংরক্ষিত। সংরক্ষিত 10টি আসন ছিল, মোট প্রাদেশিক আসন ছিল 310টা। এবং এখানে আওয়ামী লীগ 288 এবং 10 298টা পায়, সেটা এখানে পরীক্ষা আসবে না। আমি এখানে দিই নেই, বৈধ দিই নেই, আলোচনা লিখলাম না। তো এইগুলো সত্য নির্বাচন, এবং আশা করি আপনারা খুব ভালোভাবে ক্লাসটা করছেন এবং আপনাদের পরীক্ষাটা শনিবার, আগামী শনিবার রাত 9টায়, ইনশাল্লাহ রাত 9টায় পরীক্ষা 54 থেকে 70 পুঙ্খানুপুঙ্খানু পড়বেন এবং কোশ্চেন একটু পুঙ্খানুপুঙ্খানু হওয়ার চেষ্টা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।